বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার পায়ে বসা আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা শেফি পাপিয়া, এবং আমার ডানে রয়েছেন গণতান্ত্রিক আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। নির্বাচন 12ই ফেব্রুয়ারি এবং নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে রাজনৈতিক দলগুলো এবং প্রার্থীরা আছেন, কিন্তু নির্বাচন নিয়ে এখনও রকমের সেই রকম উত্তাপ, এটা হতে পারে আমি জানি না শীতের যে কনকনের শীত, প্রচণ্ড ঠান্ডা সেই কারণে কিনা, সেই উত্তাপটা অনেকের কাছে মনে হচ্ছে যে লক্ষণীয় নয়। এটি একটি দিক। সামগ্রিকভাবে পরিবেশ পরিস্থিতি নিয়েও নানা রকমের প্রশ্ন সংশয় আছে। এই প্রশ্নে আমি আপনাদের মতামত শুনতে চাই, কিন্তু তার আগে একটু আলোচনা বা বুঝতে চাই। আপনারা জানেন যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের নির্বাচন হলো পঞ্চম কোনো পাবলিক ইউনিভার্সিটি যার ইলেকশন হচ্ছে, এবং ফলাফল যেটা মোটামুটি বোঝা যাচ্ছে বা দেখা যাচ্ছে এখন পর্যন্ত আমরা যখন কথা বলছি, যে এখানেও শিবিরের একটা জয় জয়কার। ছাত্রদল বা তার মিত্ররা সেই অর্থে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো একেবারেই সুবিধা করতে পারছে না। এর কারণটা কি আমি একটু বুঝতে চাই। এর মধ্যে 4টে বিশ্ববিদ্যালয়ের পরে অনেকটা গ্যাপ গেল। এর মধ্যে বাংলাদেশের রাজনীতিতে অনেক ধরনের ঘটনা ঘটেছে। তারেক রহমান দেশে এসেছেন, বেগম জিয়া মারা গেলেন। এর বাইরেও নির্বাচনের তারিখ ঘোষিত হয়েছে। তার মধ্যে এই যে শিবিরের যে জয় জয়কার ভাবটা, এবং আগেকার নির্বাচনগুলি নিয়ে নানা মহল থেকে নানা রকমের প্রশ্ন তোলা হয়েছে, কিন্তু সেই প্রশ্ন তুলবার পরেও যে প্রবণতা, এটা কিসের বার্তা আসলে বহন করছে? প্রশ্নটা কি যথার্থ না? প্রশ্ন তোলাটা এখানেও তো দেখলাম যে ভিপির স্ত্রী পরিচয় দিচ্ছে আলাদা বোরখা পরে, এবং একটা বোরখা পরিহিত ব্যক্তি সে হচ্ছে মহিলা না, সে পুরুষ। এবং জামাত ইসলামের বিভিন্ন জায়গায় বয়স্ক বয়স্ক লোকেরা চলে আসতেছে, পাবলিক হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে। তারপরে যে ভোটগুলি হচ্ছে আপনার দিচ্ছেন মানে অনুপস্থিত ভোট, সেই ভোটগুলো দেখা যাচ্ছে সিল মারা হচ্ছে। তাহলে একটা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটা কাদের? শিক্ষার্থীদের, ছাত্রছাত্রীদের। তো সেইখানে বহিরাগত কেন যাবে? আবার দেখেন বোরখা হেজাবের কথা বলতে গেলে বলছে যে হেজাব বিরোধী। দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে যেহেতু এই প্রবণতায় এই ঘটনাগুলো ঘটে, জাতীয় নির্বাচনেও কি এটি না? একটু বলেন, এই হেজাব বিরোধী। তো হেজাবের ভিতরে যদি বহিরাগত পান, হেজাবের ভিতরে আমি যে ব্যক্তিটিকে পাবো, সে যদি তার পরিচয় গোপন করে একটা কথা বলে, তখন তাকে যদি বলা হয় যে তুমি মুখের এটা খুলে দেখাও তুমি আসলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রী কিনা, এটা কিন্তু অপমান করা না, লাঞ্ছিত করা না। আমাদেরও একটা কোর্ট ছিল, বিচারপতি জাহাঙ্গীর সাহেবের কোর্ট। করোনার ভিতর যখন আমরা সবাই মাস্ক পরে যেতাম, তো চিনতে সমস্যা হতো। অনেক মামলার কার মামলা কে করে নিয়ে চলে যাচ্ছে, আরেকজন এসে ঝামেলা পাকাবে। এই জন্য উনি বলতেন যে দেখেন আপনারা মাস্কটা খুলেই বলেন, আমরা মাস্ক পরে আছি, সবাই মাস্ক পরে আছে, আপনি মাস্কটা খুলে আপনার কি বক্তব্য দেখেন, কারণ আমরা মুখ দেখে মুখটা দেখতে চাই যে আসলে উকিল আপনি কিনা, স্বাক্ষরিত যেটা। তো এটা শনাক্তকারী হিসেবে, কিন্তু আমার যে হেজাবের বিরুদ্ধে সেই হিসেবে কিন্তু না। হ্যাঁ, তো এইখানে দেখেন আজকে হেজাব একটা ভালো জিনিস, সেই ভালো জিনিসটাকে আজকে অপকর্মের সাথে জড়িত হচ্ছে। পুরুষ হেজাব পরে মহিলা হিসেবে ঢুকছে, পরিচয় গোপন করে হেজাবদারি হয়ে লেবাস পরে ঢুকছে। তাহলে হেজাবটাকে বিতর্কিত কারা করছে? যারা হেজাব বাধ্যতামূলক বলছে, বাধ্যতামূলক করতে চাচ্ছে, এবং যাদের নারীরা হেজাব ছাড়া, চোখ ছাড়া কিছু দেখা যায় না, তারাই কিন্তু এই হেজাবটাকে নিয়ে বিতর্কিত করছে। সুযোগ সন্ধানের মতো তারা প্রতারণা করছে দেশের মানুষের সাথে, ছাত্র সমাজের সাথে। এইটা গেল প্রথমত। আর দ্বিতীয়ত আপনি যে প্রশ্নটি করলেন সেটি হচ্ছে জাতীয় নির্বাচনও, মানে আপনি বলছেন যে কারণ এই যে অভিযোগগুলো একটার পর একটা বিশ্ববিদ্যালয় যারা হেরে যাচ্ছেন তারা করছেন, সেটা কি জাতীয় নির্বাচনের ক্ষেত্রে ঘটবে কিনা? জাতীয় নির্বাচনে ঘটার সমূহ সম্ভাবনা আছে। কারণ আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা দেখেছি যে ঢাকার 20টা সিটে 20 লক্ষ ভোট বৃদ্ধি। তো 20 লক্ষ ভোট কিভাবে বৃদ্ধি হয়? এখন যেই সমস্ত জায়গায় জামাত ইসলাম দুর্বল, সেই ভোটারগুলোকে কর্তন করে তারা যদি এখানে নিয়ে এসে এক একটাতে জিতার জন্য 20 লক্ষ করে, তারপরে তাহলে তাদের ঠিকানা, স্থায়ী কারেন্টের বিল, এগুলো তো ঠিকঠাক প্রপার ওয়েতে আসবে কি আসবে না, এগুলো তদন্ত সাপেক্ষ। কিন্তু তো যেহেতু সামাজিক যোগাযোগ মাধ্যমে এই প্রসঙ্গটা আসছে, এই ক্ষেত্রে নির্বাচন কমিশন এবং সরকার কোনো প্রকার বক্তব্য বিবৃতি কিছুই কিন্তু এই 20 লক্ষ ভোট সম্পর্কে কোনো কিছুই করে নাই। তাহলে সরকার এখানে নীরব ভূমিকা পালন করছে। আর যেই ভোটগুলি নর্মালি কি যে আপনার কর্তন হবে মারা গেলে,
তারপরে যেটা হচ্ছে নতুন ভোটার সংযোজন হবে, এর বেশি তো আর কিছু না, হালনাগাদ ভোটার ইয়ে। তো সেইখানে 20 লক্ষ, এই শুধু ঢাকা শহরে 20 লক্ষ ভোট বাড়ে এবং বিগত দিনে কি এরকম হয়েছে? এরকম কিন্তু হয় নাই। এগুলো তদন্ত করলেই কিন্তু ডালমে কুচ কালা হয়, সেটা কিন্তু বের হয়ে আসবে। আর নির্বাচনের প্রস্তুতি, সরকার কোনো প্রকার সদিচ্ছা, আমি সরকারের মুখভঙ্গি, অঙ্গভঙ্গি, বক্তৃতা, কার্যকারিতা, অ্যাটিটিউড, পদক্ষেপ, কোনো কিছুর ভিতরে আমি সরকারের একটা নির্বাচনের কোনো প্রস্তুতি যেটা সেটা আমি দেখছি না। এবং আইন শৃঙ্খলা বাহিনীকে প্রস্তুত করার যে ব্যাপারটা, অনুসমানও কিন্তু সেটা নাই। কারণ এই যে এখন থানা লুট হচ্ছে, বলছে যে আমরা যেহেতু আমাদের গুলি করছে আমরা লুট করছি, এটা বৈধ। এখন ওই পুলিশ অফিসারটা কোন ভূমিকা রাখবে? তার ভূমিকা রেখে তার যে চাকরি যাবে না, তাকে যে লাশ বানায় গাছে টাঙবে না, এই নিশ্চয়তাটা কি সরকার দিতে পারবে পুলিশ কর্মকর্তাদের? এই নিশ্চয়তা দিয়ে কি সরকার মাঠে নামাতে পারবে পুলিশকে? পারবে না। তার সরকার একটা অথর্ব, অকার্যকর এবং এদের নিজেদেরই থাকার একটা মানসিক ব্যাপক প্রবণতা আমি লক্ষ্য করছি। দুটো রাজনৈতিক সংগঠনকে এই ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করছে, একটা এনসিপি, একটি জামাত ইসলাম। আস্তে আস্তে দেখেন তারা 30টা সিটে জোট করলো। এক সময় শুনি এখন 10টা সিট, 8টা সিট, 9টা সিট, এরপর তারা বলবে আমরা ভোট করব না। এই দুটা দল যখন বলবে আমরা ভোট করব না, তখন আপনি কি বলবেন এদেরকে? আর আমাদের যেটা ব্যাপার আপনারা বলেছেন যে তারেক রহমানের, সোহরাওয়ার্দী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং ওইখানে অনেকে দেখা করতে যাচ্ছে, দেখেন শোক বইয়ে স্বাক্ষর দিতে জামাতের আমিরও গেছে, ডাকসুর জিএসও গেছে, ডাকসুর ভিপিও গেছে। তো সেই হিসেবে প্রশাসনিক কর্মকর্তা শোক বইয়ে স্বাক্ষরের যদি স্মৃতি হয়ে থাকতে চায় এবং শোক সন্তুষ্ট পরিবারের সাথে সাক্ষাৎ করে সমবেদনা জ্ঞাপন করতে চায়, এইটাকে যদি আমি বলি যে নির্বাচনের প্রভাবিত করার একটা প্রক্রিয়া, 7 দিনে নির্বাচনকে প্রভাবিত করার প্রক্রিয়া কিছু না। যা করার জামাত ইসলাম 1.5 বছরে করে নিছে। আজকে আপনি খোঁজ নিয়ে দেখেন, সাংবাদিক মানুষ, স্বরাষ্ট্রমন্ত্রীর যে এপিএস, সে একজন সাবেক জামাত নেতা। আপনি ডক্টর ইউনূসের অফিসের যে একান্ত সচিব এপিএস যিনি সাব্বির, সে একজন জামাত নেতা। তো এগুলো তো আগেকার সেট আপ সব। আর 15 বছর আওয়ামী লীগ যে ক্ষমতায় ছিল, ছদ্মবেশীভাবে যেহেতু জামাত তাদের সাথে ছিল, স্বাভাবিক কারণে আওয়ামী লীগের আমলে যতগুলো নিয়োগ হয়েছে 80% নিয়োগ ছদ্মবেশীভাবে, কারণ তারা টাকা ছাড়া নিয়োগ দিত না। জামাতের বায়তুল মালের টাকা তো আছেই, টাকা দিছে, নিয়োগ দিছে। তাহলে ওখানেও দেখা যাচ্ছে তাদের আমলে তাদের 20% নিয়োগ হয়েছে, 80% জামাতের নিয়োগ হয়েছে। আর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফলাফল এটা আমি আগেই জানি, যেখানে শিবিরকে বিজয়ী ঘোষণা করা হবে এবং একই পদ্ধতিতে একই কলাকৌশলে। এই নির্বাচনটা সরকার এবং জামাত ইসলামের চক্ষুলজ্জা থাকলে এখানে কিছুটা হলেও চক্ষুলজ্জার স্বার্থে একটু স্বচ্ছ করার চেষ্টা করতে পারতো। ওইরকম গ্রামের লোকগুলাকে, জামাতের বয়স্ক মানুষগুলোকে না পাঠালেও পারতো, ওই হেজাবধারী ব্যক্তি পরিচয় গোপন না করলেও পারতো, বহিরাগতদের এত আনাগোনা এটা না করলেও হতো। আবার চ্যালেঞ্জ করাটাকে বলছে কি যে হেজাবকে অবমাননা করা, মানে সে তার পরিচয় গোপন করলো, এটা বড় কথা না, হেজাবকে অবমাননা করা। তো হেজাব নিয়ে মিথ্যার আশ্রয়টা নিবে কেন? নিলে পুলিশের গাড়িতে উঠবা না? পুলিশের গাড়ির কি কোনো পক্ষপাতিত্ব আছে নাকি? নতুন বন্দোবস্তের কথাই কি বলে যে আমরা সমতাভিত্তিক সমাজ চাই, সমতাভিত্তিক রাষ্ট্র চাই, আইন সবার প্রতি সমানভাবে প্রয়োগ হোক, সেটা আমরা চাই। তো তুমি ফ্রড করবা, চিটিং করবা, তোমার এখন যদি পুলিশের গাড়িতে চড়তে হয়, তো সেটা তোমার ইনসাফের বহির্ভূত কাজ হয়ে যাবে? ইনসাফ বহির্ভূত কাজ তো হবে না। ইনসাফ সর্বক্ষেত্রে চাইতে গেলে আগে নিজের ইনসাফটা জনগণের সম্মুখে স্পষ্টভাবে, শুধু প্রতীয়মান না, একবারে পরীক্ষিত হতে হবে। তো সেই ইনসাফ তো জামাত ইসলাম পরীক্ষায় উত্তীর্ণ তো দূরের কথা, অংশগ্রহণ করতে যেহেতু ফেল, চুরি ছাপ্পামারি, মিথ্যাবাদী, মিথ্যাচার, প্রতারণা, এগুলো তো ধরা পড়ে যাচ্ছে। তো তাহলে শুধু আমরা হেজাবের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে এগুলো কথা বললে তো হবে না। হেজাব, দাড়ি টুপি আমাদের কালচার। আমাদের বাবারা লুঙ্গি পরে, পায়জামা পরে, দাড়ি রাখে, নামাজ পড়ে, এটা তো আমাদের ছোটোবেলা থেকে আমরা দেখে আসতেছি। এটা তো বাংলাদেশি মানুষের ট্র্যাডিশন। এইটাকে তারা অতিরঞ্জিত করতেছেটা কি? যে ছাপ্পা সিলের নিজের পরিচয় গোপন করার কি হচ্ছে হেজাব? আমার পরিচয় গোপন করে আমি বলছি একটা, তখন হেজাব খুলতে বললে বলছে আমাকে অপমান করা হচ্ছে, নেকাব কেন খুলতে বললো? এগুলো সেন্টিমেন্ট এবং সিচুয়েশনটা অন্যদিকে নিয়ে যাওয়ার ব্যাপক প্রবণতা আমি লক্ষ্য করছি এদের ভিতরে। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী। ধন্যবাদ জিল্লু ভাই, ধন্যবাদ আমার লার্নেড কলিগ পাপিয়া আপাকে। দেখেন,
জগন্নাথ বিশ্ববিদ্যালয় নির্বাচনে তরুণদের যে এই মতান্তরিত হওয়া, মানুষ যেমন ধর্মান্তরিত হয় একই রকমভাবে মানুষ মতান্তরিত হতে পারে। আমরা একটা বিষয় বোধহয় ওভারলুক করছি, সেটা হলো বাংলাদেশের যে তরুণরা, তাদের মধ্যে একটা বড় ধরনের মতান্তর ঘটে গেছে। সেই মতান্তরটা হলো জিহাদি মতবাদের পক্ষে, অর্থাৎ যে মতবাদটা অধিকতর তাদের কাছে বিপ্লবী, জঙ্গি এবং খুব অ্যাকশনধর্মী মনে হয়েছে, তাদের কাছে মনে হয়েছে সেটাকে তাদের গ্রহণ করতে হবে। এবং আমরা জুলাই আপরাইজিংয়ের যদি ফেজটা দেখি, দেখবেন যে এটা একটা পর্যায়ে কিন্তু যেমন শাসকরা ভায়োলেন্ট ছিল, সে ভায়োলেন্সকে মোকাবেলা করতে গিয়ে যারা আন্দোলনকারী তাদেরকেও ভায়োলেন্ট হতে হয়েছে। এই যে তারুণ্যের যে বিদ্রোহের যে মাত্রা, এইটাকে অ্যাকোমোডেট করেছে হলো জিহাদি মতবাদ, এবং এটাকে মিসগাইড করেছে। এবং আমাদের ইয়াং জেনারেশন, যাদের কথা ছিল 21 শতকে তারা যুক্তিবাদী মতাদর্শ গ্রহণ করবে, যাদের কথা ছিল 21 শতকে তারা বিজ্ঞান মনস্ক মতাদর্শ গ্রহণ করবে, যাদের কথা ছিল যারা ভিন্ন মতের প্রতি সহনশীল হবে, এই ধরনের একটা লিবারেল, ডেমোক্রেট এবং একটা মডার্নিটি ওরিয়েন্টেড যে নিউ জেনারেশন আমরা প্রত্যাশা করেছিলাম, সেই জায়গাটা হাইজ্যাক করেছে এক ধরনের উগ্রবাদী মতাদর্শ। এবং এই উগ্রবাদ হাইজ্যাক করেছে কি সেটা কি আপনাদের ব্যর্থতার কারণে না? আমাকে তো আমি একসময় ছাত্র আন্দোলনের নেতা ছিলাম, ছাত্র ইউনিয়নের সভাপতি ছিলাম, আমাকে তো এই দায় নিতেই হবে যে আমাদের ফেলিওর আছে। আমাদের ফেলিওর আজকে তরুণের এই জায়গায় চলে যাওয়ার একটা বড় কারণ, এবং এই কথা আমাদের সকলকে দলবদ্ধভাবে স্বীকার করা উচিত। বিএনপির সাথে যেটি হয়েছে, এখানে পাপি আপা আছেন, বিএনপির সাথে জামাত শিবির প্রকাশ্যে ঘর করেছে আর পরকিয়া করেছে আওয়ামী লীগের সাথে, এটা এখন তারা নিজেরাই স্বীকার করছে। তাহলে তারা বুঝতে পারলেন না কেন? এটা তারা তো তাদেরকে চেনেন যে একসাথে তারা গুপ্তভাবে, কেউ ওপেনে কেউ গোপনে তারা ঘর করছেন, তারা বুঝতে পারলেন না কেন? সেখানে রাজনৈতিক দূরদর্শিতা, রাজনৈতিক গভীরতা এবং রাজনৈতিক অনুসন্ধিৎসার অভাব যে ছিল, এই ব্যর্থতার দায় আজকে কিন্তু স্বীকার করতে হবে। এটা স্বীকার না করলেও কিছু করার নাই, স্বীকার না করলেও সূর্য পূর্ব দিক থেকে উঠবে, স্বীকার না করলেও সূর্য পশ্চিম দিকে অস্ত যাবে। আজকে তারুণ্যের মধ্যে যে এই যে মতান্তর, এই মতান্তরিত হওয়া, এইটাকে আমরা কিভাবে দেখব? এটাকে আমরা একটা পলিটিক্যাল শিফট হিসেবে দেখব। এই পলিটিক্যাল শিফটকে ধমক দিয়ে চোখ রাঙিয়ে মোকাবেলা করা যাবে না। এই পলিটিক্যাল শিফটকে পলিটিক্যাল আর্গুমেন্ট দিয়েই আবার সঠিক জায়গায় ফেরত আনতে হবে, এর অন্য কোনো রাস্তা নেই। এবং কেউ যদি এই পলিটিক্যাল শিফটিংকে ফোর্স অ্যাপ্লাই করতে যায়, এটা কোনো কাজে দেবে না। যেমন ধরেন, আপনি হয়তো ইতিমধ্যেই প্রশ্ন করেছেন পাপি আপাকে যে আগামী জাতীয় নির্বাচনে এর প্রভাব পড়বে কিনা, পরিসংগত বলে বা একই ধারা দেখা যাবে কিনা, কারণ যে কটা হয়েছে, ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, কেউ কল্পনাও করেনি। জাহাঙ্গীরনগরকে একটা প্রগতিশীল ইউনিভার্সিটি মনে করে, কেউ কল্পনাও করেনি। সব জায়গায় একই ঘটনা ঘটছে, সব জায়গায় অভাবনীয় রূপে এই মতান্তরের উত্থান, চট্টগ্রামে সব জায়গায় এই ধরনের র্যাডিক্যাল মতাদর্শিক উত্থান। অনেকে বলেন যে ছাত্র সংসদের নির্বাচনের কোনো প্রভাব আসলে জাতীয় রাজনীতিতে পড়বে না, কিন্তু আবার আমরা তো তরুণ ভোটারের এখন যা সংখ্যা, আমি বলতে চাচ্ছি যে এখন পর্যন্ত ইলেকশন কমিশনের যে পরিসংখ্যান বা হিসাব, এটা যদি ডেটা অ্যানালাইসিস করি, আমরা দেখতে পাই এখনো পর্যন্ত 2.99 কোটি হলো আপনার, প্রায় 3 কোটি ধরতে পারি, 3 কোটি ভোটার যাদের বয়স সীমা 18 থেকে 29-এর মধ্যে। এই 18 থেকে 29 যাদের বয়স, তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তারা তো ভোট দেবে। এই 3 কোটি ভোট কে টানছে? আমরা কিন্তু যেই ছেলেটি ডাকসুতে ছাত্র শিবিরকে ভোট দেয়, কোনো কারণ নাই যে সে জাতীয় সংসদ নির্বাচনে গিয়ে বিএনপিকে ভোট দেবে। আর আরেকটি জায়গা হলো তরুণদের মধ্যে যারা একটু মডার্ন, যারা একটু যুক্তিবাদী, তারা আবার আরেকটা জায়গায় দেখছে, যারা এই জুলাই আন্দোলনে একটা নিউ বাংলাদেশের প্রেমিস থেকে গিয়েছিল, তারা দেখতে পাচ্ছে যে বিএনপির মতো দলে 300টা সিটে মাত্র 10 জন নারীকে তারা নমিনেশন দিয়েছে। জামাত ইসলাম তো কুল্লে হারাম, সেখানে তো নারীদের দেওয়াই হারাম, নারীদের নমিনেশন দেওয়া যাবে না। এই যে একটা পুরুষী স্থান বানানোর যে রাজনীতি, হ্যাঁ, এবং যেখানে জনসংখ্যার অর্ধেকেরও বেশি নারী, ভোটারদের অর্ধেক নারী, এত বড় একটা জনসংখ্যাকে এক্সক্লুড করে কথা বলা হচ্ছে ইনক্লুসিভ রাজনীতি। এবং মজার বিষয়, আমাদের সংস্কারের যে সমস্ত পণ্ডিতরা বসেছিলেন ইনক্লুসিভ বলতে, যারা মুখে ফেনা তুলেছিলেন, তাদের মুখে কিন্তু আজকে ইনক্লুসিভ নিয়ে কোনো কথাবার্তা নাই। এবং এটাও মজার বিষয় যে রেফারেন্ডাম একটা হবে, গণভোট,
আমার মনে হয় যে বিএনপি সহ গভর্নমেন্ট সহ সবাই আমরা ভুলেই বসেছি যে বাংলাদেশে আদৌ একটা গণভোট ওই দিনই হবে, এবং যে গণভোটের 4টা প্রশ্ন খুবই ফান্ডামেন্টাল, এবং এই ফান্ডামেন্টাল প্রশ্নে যদি হ্যাঁ ভোট জিতে যায়, বিএনপির রাজনীতির অবস্থা তো কেরোসিন হয়ে যাবে। তো এই কেরোসিন রাজনীতি বিএনপি করবে কিনা সেটাও কিন্তু বিএনপির যারা করে বা যারা অন্যান্য দল যারা ইলেকশনে পার্টিসিপেট করছে, এমনকি বাম দলগুলো, তাদের মুখেও কিন্তু কুলু পেটে বসে আছে। অনেকেই কিন্তু বাম দলদের কেউ কেউ তারাও কিন্তু এই বিষয়ে কোনো কথা তেমন বলছেন না। এবং আপনি দেখেন এই গণভোট, আমরা দুজনেই আইনজীবী, আমরা সংবিধান নিয়ে, সাংবিধানিক অধিকার নিয়ে সুপ্রিম কোর্টে আমরা চর্চা করে থাকি। আমরা সেই জায়গা থেকেও দেখি যে গণভোটের যে চারটি প্রশ্ন, এটা আমাদের পলিটিক্সের সাথে এত বেশি অঙ্গাঙ্গিভাবে জড়িত, এটাকে আলোচনায় না রেখে কোনো পলিটিক্যাল ডিসকাশন, কোনো পলিটিক্যাল প্রোগ্রেশন হতে পারে না। কিন্তু আপনি দেখেন এক ধরনের রিচুয়াল শুরু হয়ে গিয়েছে। তারেক রহমান এসেছেন, তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ, ভাই আমার নামটা রাখেন। এই যে ওনাকে কেউ কদমবুসি করছে, কেউ ওনার নামটা রাখছে, এবং উনি নাকি বলেছেন যে চামচাগিরি বন্ধ করেন। আমি শুনেছি, আমি সত্যি মিথ্যা আমি জানি না। তাহলে তিনি যদি চামচাগিরি বন্ধ করতে গিয়েও কিন্তু চামচাগিরি ঠেকাতে পারছেন না, তাহলে সেই পুরনো বন্দোবস্ত যেটা আমরা আওয়ামী আমলে দেখেছি, এই যে চামচাগিরি এবং ক্ষমতাসীনদের আশীর্বাদ পাওয়ার জন্য নাম সর্বস্ব দল, প্যাট সর্বস্ব দল এবং ব্যক্তি বিশেষ, কেউ সাহস করে বলতে পারছেন না যে আমি এই সরকারের কিছু হতে চাই না, ভবিষ্যৎ সরকারে আমি যোগ দেব না, ওনাদের দলে আমি যোগ দেব না, যোগ না দিয়েও আমি এই কথা বলছি। কোনো সাংবাদিক বলেছেন এই কথা, আমি নাম উল্লেখ করলাম না। তো যারা সাহস করে এই কথা বলতে পারেন সেরকম সাংবাদিকও তো দেখা যাচ্ছে না, রাজনীতিবিদদের কথা বাদই দিলাম। তার মধ্যে জিল্লু ভাই একটা অনুষ্ঠানে বলেছেন, একদিন আগাম ঘোষণা দিয়েছেন যে তিনি ওই দলে নাই। তো এখন এই মানে তিনি কোনো দলেই নাই, এবং ভবিষ্যতে সরকারের কোনো সরকারও নাই, কোনো পদেও উনি যেতে চান, সরকারের সঙ্গে কোনো ব্যবসায়ও নাই। এই যে এই নির্মোহ অবস্থান যদি রাজনীতিতেও থাকতো আজকে, তাহলে কেউ না কেউ বলতো যে ভাই গণভোটটা নিয়ে কোনো কথা হচ্ছে না কেন, কেন বিএনপির মতো দল জামাত ইসলামের পথ অনুসরণ করে, প্রায় অনুসরণ করে নারী নেতৃত্বকে কচুকাটা করলো। তারা যেই দলের প্রধান ছিলেন আমাদের প্রয়াত শ্রদ্ধেয় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, যাকে আমরা অতি সম্প্রতি হারিয়েছি, আমি তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। যেই দলের এরকম একটি উত্তরাধিকার, সেই দল এরকম একটা ডিসিশন যখন নেয়, এটা কি বার্তা দেয়? এটা বার্তা দেয় যে তারা জামাতে ইসলামের পথ বা যারা রেডিক্যাল ইসলাম তাদের পথই তারা অনুসরণ করেছে। এবং এটা যদি হয়, অনেক সময় যুক্তি দেয় বড় দলগুলো যে নির্বাচন তো জেতার ইস্যু, তো জিতে আসতে না পারলে যে জিততে পারবে তাকেই দেয়, যে কারণে অনেক সময় ওই যে শিক্ষা দীক্ষা যোগ্যতার প্রশ্ন তারা বিবেচনা করতে পারেন না। জেতার জন্য তো শেখ হাসিনা কওমি জননী হয়েছিল, জেতার জন্য শেখ হাসিনা জেলায় জেলায় মডেল মসজিদ বানিয়েছিল, জেতার জন্য শেখ হাসিনা একবার কালো হিজাবও পরেছিল, হাতে তসবিহও নিয়েছিল। তো সুতরাং এই জেতার জন্য ধর্মকে আশ্রয় করার যে ভণ্ডামি, এই যে প্রতারণা, এই প্রতারণা মানুষ বুঝতে পারে। আমি শেষ থেকে শুরু করছি। নারী নেতৃত্ব বাংলাদেশের রাজনীতিতে সত্যিকার অর্থে আন্দোলনকামী নারী, উচ্চশিক্ষিত নারী, কর্মী নারী, ত্যাগী নারী, এর মূল্য আপনি কোনো দলে পাবেন না। আপনি আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জামাত ইসলাম বলেন, এবং বাংলাদেশের যত রাজনৈতিক সংগঠন আছে, আপনি কোথাও কিন্তু পাবেন না। আপনি আপনারটা বলেন, আমি সবারটাই বলবো। কারণ নারী নিয়ে কথা ওঠা মানে নারী কোনো একক সংগঠনের না, ভোটার না। বাংলাদেশের 51% নারী ভোট। এখানে আপনি কোথাও এদেরকে পাবেন না সঠিক মূল্যায়ন করতে, এদের যোগ্যতার দাম দিতে, এবং এদের যে কর্মকাণ্ডের স্বীকৃতি দিতে আপনি কোনো দলে পাবেন না। এখানে নারী বিবর্জিত দল বিএনপি, আমি সেটা বলবো না। নারীকে নমিনেশন দিচ্ছে, নারীর যে আরপিও এবং সংস্কার কমিশনের যে মাফিক নারীকে দেওয়ার দিচ্ছে, তবে সব পোষ্য কোটার নারী পেয়েছে। এই পোষ্য কোটার নারীরা রাজনীতির মাঠে ময়দানে মঞ্চে নাই, কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে সভা সমিতি সেমিনার কেউ হয়তো সেটাতেও নাই, এরকম নারীরা পেয়েছে। তবে নারী পেয়েছে। এখন আপনি বলতে পারেন মাঠের নারী কেউ পায় নাই। মাঠের নারীর প্রয়োজনীয়তা হয়তো বা দল উপলব্ধি করেনি, কারণ এখন হয়তো কাগজে কলমে কম্পিউটার সেমিনার সিম্পোজিয়াম দিয়ে বাংলাদেশে দল পরিচালিত হবে, মাঠে আর যাওয়া লাগবে না। এই জন্য হয়তো মাঠের ত্যাগীদেরকে, পরীক্ষিতদেরকে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। এটা একটা ব্যাপার। আর দ্বিতীয়ত জামাত ইসলাম তো নারী বিদ্বেষী, নারী নেতৃত্ব নাজায়েজ বলে।
বেগম যে এই জন্য না দুটো কিন্তু মহিলা এমপি নিয়েছিল। জামাত তো নিজেকে অনেক সরিয়ে ফেলছে, এখন তো না, এটা সরিয়ে ফেলেনি, এটা ভণ্ডামি। মন্দিরে যাচ্ছে, পূজা, এটা জামাত ইসলামের ভণ্ডামি। পূজা রোজা এক, হিন্দু কমিউনিটি থেকে মনোনয়ন দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে তাদের একটা ভণ্ডামি, কারণ এই ভণ্ডামির সুযোগটা এখন তারা পাইছে। যেহেতু 3টা দল বাংলাদেশে ছিল, তার ভিতরে 2 দল ছিল হাইয়েস্ট, আর তারা কারোর তোয়ালা গামছা হয়ে ইউজ হয়েছে, ব্যবহার তাদের দলকেও ব্যবহার করছে, তারা নিজেরাও সিটের ভিত্তিতে হোক যেভাবে হোক তারা নেগোশিয়েট করছে। আমাদের সাথে যেটা ছিল প্রকাশ্য জোট, সেটা শুধুমাত্র নির্বাচনী জোট। আমরা এই দায়িত্ব নিই না জামাত ইসলামের, যে জামাত ইসলাম যুদ্ধ অপরাধী নয় এই স্বীকৃতি দিতে হবে জোট করলে, এইটার ভিতরে আমরা নাই। বরং বেগম খালেদা যে এই কথা বলছে যে যুদ্ধ অপরাধের বিচার আমিও চাই, কিন্তু স্বচ্ছতার ভিত্তিতে বিচারটা করতে হবে। শেখ হাসিনা এবং বেগম খালেদা জিয়ার টেলিফোন সংলাপে দেখবেন স্পষ্ট করে উনি বলছে, এখন ত্রুটিপূর্ণ বিচার ব্যবস্থা, আপনিও আইনজীবী আমিও আইনজীবী, দুজনের কেউ কিন্তু চাবো না। চাই কি? আমরা কেউ চাবো না, কারণ আমরা আইনের সেবক। ওখানে আমরা স্যালুট করি, কুর্নিশ করি। কাকে কুর্নিশ করি? ওই সত্য আইনটাকে কুর্নিশ করি। কাকে কুর্নিশ করি? সত্য আইনের প্রয়োগকে কুর্নিশ করি। আমরা নিরপেক্ষতাকে কুর্নিশ করি, দাসত্বকে কুর্নিশ করি না। আর ওই লঙ্কার রাবণরা যে হুকুমটা চালাই দিবে সচিবালয়ে, ওই রাবণদের কলমের হুকুমকেও কুর্নিশ করি না। তো কুর্নিশ যেটাকে করি, সেই কুর্নিশের জায়গা কমে যাচ্ছে। লঙ্কার রাবণরাই এখন সব কিছু নিয়ন্ত্রণ করছে। দেখেন, একটা জামিন কেন অমকের হলো, আসিফ নজরুল সাহেব বলে, আর থানা থেকে আসামি ছাড়তে যখন বাধ্য করে আসিফ নজরুলরাই, যে না শেখ হাসিনা আজাদ গুলি করছে প্রকাশ্য দিবালোকে, 1400 জনকে মারছে, এটা প্রকাশ্য দিবালোকের মতো সত্য, অস্বীকার করার কিছু নাই। ওই ছেলেটা কাঁদতে কাঁদতে বলছে যে আমাদেরকে হত্যা করছে, তাই আবার পুলিশ হত্যা করছি, তাহলে ওকে ধরছেন কেন, ছেড়ে দেন। তো তখন কি আসিফ নজরুল ছাড়তে বাধ্য হয়েছে, স্বরাষ্ট্র উপদেষ্টা ছাড়তে বাধ্য হয়েছে? ওই ছাড়াটাই যদি শুধু কোনো বিচারক ছাড়তো, কোনো আইনজীবী যদি এই সাবমিশনটা কোর্টের বারান্দায় রাখতো, কোনো বিচারক যদি ছাড়তো, পরের দিন আসিফ নজরুলের সে প্রেস কনফারেন্সে বিচারক এতজন জামিন দিয়ে ফেললো, এতগুলা মামলা শুনে ফেললো, তার অ্যাটর্নি জেনারেলকে দিয়ে হাহুতাশ করে চোখের পানিকে গোটা হাইকোর্টের বারান্দায় দেখবেন বন্যা বয়ে যেত, এরকম ভাব। এখন সমস্ত কিছু সাফার করি আমরা আইনজীবীরা। আমরা জামিন না করলেও আমাদের মানসিক কষ্ট থাকে যে আইনের উপযুক্ত, কিন্তু জামিন পেলাম না। এখানে জামিন পাওয়া থেকে ডিপ্রাইভ হলো ক্লায়েন্ট, এটা তো আমরা আইনজীবী হিসেবে কষ্ট পাই, কিন্তু কষ্ট পাই না। এবং আমার তো 2-3 দিন মানুষকে ন্যায্য বিচারটা দিতে না পারলে আমি প্রচণ্ড মানসিক কষ্টে থাকি ভাই। কারণ আমি তো এখানে আইনজীবী পেশায় আমি আসছি যে আমি কারো রক্তচক্ষু দেখবো না, আমার এসিআর কেউ লিখবে না, আমাকে কেউ ধাক্কা মেরে অফিস থেকে বের করে দেবে না, কোনো প্রমোশন ডিমোশন আমার থাকবে না। এই জন্য আমি এই পেশাটাতে আমি আসছি, কিন্তু আমি এই পেশায় এসে তো স্বাধীনভাবে করতে পারছি না। ওই লঙ্কার রাবণদের নিয়ন্ত্রণ মুক্ত তো আমি হতে পারছি না, আপনিও হতে পারছেন না, বিচারালয়ও কিন্তু হতে পারছে না। তাহলে বিচারালয় নিয়ে আঙ্গুল তোলা যতটা ইজি, যতটা সোজা, নিজেদের দিকে নিজের আঙ্গুল তুলতে কিন্তু ততটা তারা সোজা হচ্ছে না, তারা ব্যর্থ হচ্ছে। ডাকসু জাকসু ইকসু নির্বাচিত হয়েছে, আস্ফালনের কিছু নাই। এটাই জামাত ইসলামের পতন ঘটাই দিবে ইনশাআল্লাহ, আমি পাপি আশা করি। আগামী নির্বাচন একবার সামাজিকভাবে রাজনৈতিকভাবে জামাত ইসলামকে তলানির সাথে মেশাবে এই ডাকসু জাকসু ইকসু। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি করে আসছি 86-85 সাল থেকে, এবং আমি 2 বারের ভিপি ছিলাম নির্বাচিত। আমাদের যে গেট আপ, আমাদের যে কালচার, যে এডুকেশন, যে শিক্ষা, টিচারদের সাথে যে ডিবেট, ছাত্র শিক্ষক আমরা আলাদা আলাদা ডায়াসে বসে ডিবেট করছি, টিচারদেরকে আমি ছাত্রী হিসেবে হারাইছি, শ্রেষ্ঠ বক্তা হয়েছি। আজকে নতুন বন্দোবস্তের বাংলাদেশে আমার সেই সার্বজনীন বাংলাদেশের চিত্র শিক্ষা প্রতিষ্ঠানের আমি তো এদের কাছে পেলাম না। এরা যে সমস্ত ল্যাঙ্গুয়েজ ইউজ করে, এই রাকসু ডিএস শহর শুরু করে ইনকলাব মঞ্চের নাম করে বোরখাধারী হেজাবধারী মেয়েদেরকে বসায় রেখে মেয়েদের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে স্লোগান দিচ্ছে, আর ওই স্লোগানের কাউন্টার অঙ্গ প্রত্যঙ্গ নিয়েই ওই আমার বোন হেজাবধারীগুলো ধরছে। তাহলে কি অরুচি, কি কুরুচি! আমার আজকে অবাক লাগে যে মায়ের গর্ভ একটা পবিত্র জায়গা, বাবা যখন জন্ম দেয় একটা পবিত্রতার সাথে জন্ম দেয়, সেই ভালোবাসা, সেই পবিত্রতার এই কোন প্রোডাকশন, এ কোন বাংলাদেশ পেলাম? ঠিক 72-75 বাবার কাছে গল্প শুনেছিলাম যে সামাজিক অবক্ষয় হয়েছিল, ব্যাংক ডাকাতি হয়েছিল, গণতন্ত্র হরণ হয়েছিল, যুব সমাজ নিজের হাতে আইন তুলে নিয়েছিল, সমাজে অরাজক পরিস্থিতি হয়েছিল, 26 লক্ষ মানুষ 26,000 মানুষকে হত্যা করা হয়েছিল, যত্রতত্র যেখানে সেখানে লাশ পেয়েছিলাম। ওই গল্পটা এখন আমি আমার বাস্তবতায় রূপান্তরিত হতে দেখছি। আজকে দেখেন, নয়া দিগন্ত অফিসের 87 বছরের বৃদ্ধ সম্পাদককে যখন ধরে নিয়ে গেছে বেগম খালেদা জিয়া, ফখরুল ইসলাম আলমগীর সহ আমরা
প্রতিবাদ করে রাস্তায় নেমেছি, মিছিল করেছি, মিটিং করেছি। আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানকে যেদিন পুলিশ ধরতে আসে, বেগম খালেদা জিয়ার নির্দেশে কারণ বাজারের অফিসের মেঝেতে ঘন্টার পর ঘন্টা বসে থাকছি রাত ৩টা-৪টা পর্যন্ত। তারপরে যখন তাকে ধরে নিয়ে গেছে ডিবি অফিসে 5 দিন 7 দিন শীতের ভিতরে ইট বিছায় বসে থাকছি। আর আজকে ডেইলি স্টার আর প্রথম আলো সম্পর্কে বলতে গেলে বলতেছে আমরা নাকি জঙ্গিবাদ আর যে আমরা হচ্ছে আওয়ামী লীগের দোসর হয়ে যাচ্ছি। আমার স্পষ্ট দেখেন, আমার ডেইলি স্টার প্রথম আলো না, আমি সাংবাদিকদের পেশাদারিত্বটা পছন্দ করি। সেই হিসেবে আমি বাংলাদেশের যেগুলো আছে তার ভিতরে পেশাদারিত্ব সাংবাদিক সংবাদপত্র হিসেবে ডেইলি স্টার প্রথম আলোকে ধরা যায়, আরও অনেক আছে। কিন্তু এইখানে আপনি একটা জিনিস দেখেন, 116টা মামলা খাইছে মতিয়ার রহমান আওয়ামী লীগের আমলে, এবং শেখ হাসিনার বক্তৃতাটা আমার কানে বাজে যে এই ডেইলি স্টার এবং প্রথম আলো হচ্ছে আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রু। মাহফুজা নাম সারা দেশ ঘুরে বেরিয়েছে মামলা মোকাবেলা, মামলা খাইছে 116টা উনি, এবং গণতন্ত্রের শত্রু, আওয়ামী লীগের শত্রু এবং স্বাধীনতার শত্রু। এবং আমি প্রেস ক্লাব থেকে শুরু করে মেইনটি রোডের ওই জায়গায় তৎকালীন সময় ডিজিডিএফআই তাদেরকে জেএমবি বলে হচ্ছে তার ফাঁসির ভিতরে ঝুলায়, তাদের পোস্টারও আমি দেখছি। এই 15 বছর যে ব্যক্তিগুলি কোর্টের বারান্দায় 116টা মামলা নিয়ে দৌড়ালো, আজকে আমি এই যুব সমাজকে প্রশ্ন করতে চাই, তোমরা যখন ডেইলি স্টারকে বলো যে ওই স্বৈরাচারী সরকারের দোসর হিসেবে চিহ্নিত করো, তাহলে এই দোসরের সেদিনকার পরিস্থিতিটা তোমাদের মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে তোমাদের। তো সেইটা ইতিহাস কখনো কারোর সাথে বিট্রে করে না, ইতিহাসের সাথে আমরা বেইমানি করি, কারণ আমরা আমাদের মন মতো ইতিহাসের কেটে ছেটে নিজের মতো নিজে উপস্থাপন করতে চাই, কিন্তু ইতিহাসের কোনো দোষ কিন্তু থাকে না। আর দেখেন, তালেবানের একজন নেতা, জঙ্গি হুজি নেতা বাংলাদেশে আসছে, বাংলাদেশের সরকারের কাছে কোনো তথ্য নাই। তাহলে এই হুজি নেতাগুলো কেন আসলো, কিভাবে আসলো? উইদাউট পারমিশন, উইদাউট নলেজ, উইদাউট হচ্ছে ইনফরমেশন, তারা দেশের ভিতরে আসে কিভাবে আসে? তাহলে আমাদেরকে, আমরা সব ধর্মের লোক একটা শান্তিতে বসবাস করি, এইখানে হুজি নেতা চলে আসবে, কেউ জানবে না। এখন গভর্নমেন্ট তার পিছনে গোয়েন্দাগিরি করতে যে লোক দিয়ে রাখবে, ওই লোকগুলো তো ওখানে বেশিরভাগ প্রোভাইড হয়ে গেল। তাহলে আমার নির্বাচনের এই শান্তি শৃঙ্খলা কে রক্ষা করবে, কে বাঁচাবে? আমার চাঁপাইনবাবগঞ্জে ডিসি দুটো নিচে দুটো জামাত ইসলামী ছাত্র শিবির করা, এবং তারা তাদের পুলিং এজেন্ট, প্রিজাইডিং এজেন্ট, ইসলামী ছাত্র শিবিরের সমর্থক শিক্ষক, সমর্থক ডাক্তার, সমর্থক অফিসার ছাড়া একটির নামও আল্লাহ রসুলের নাম নিয়ে তারা নেয়নি। তাহলে আমি ওখানে বলছিলাম যে যেহেতু আওয়ামী লীগ ভোটে নাই, অর্থাৎ তাদের তো পক্ষপাতিত্বের কোনো বিষয় নাই, তাহলে ছাত্র দল, বিএনপি, জামাত, শিবির বাদ যাক, আওয়ামী লীগ যেগুলো আছে সেগুলোকে দিয়ে করা যাক, সেটার ভিতরেও কিন্তু নাই, সেটার ভিতরে। তাহলে আমি এখন এই শিবিরের পাতানো পরিকল্পিত প্রিজাইডিং, পুলিং, ডিসি সাহেব শিবির করা, এটাকে নিয়ে আমি কি ভোটে শান্তিতে আছি নাকি? তারপরে 27,000 ভোট নতুন হয়েছে, এই ভোট যে অন্য থানার থেকে, যেহেতু তাদের ওখানে উর্বর না, ওখান থেকে কাটায় নিয়ে এসে এখানে যে ভোটার বানায় নিয়ে এই ফিক্সড ভোট 27,000, এটার প্রমাণ কি আছে? এখন আপনি এটা ইনভেস্টিগেট করবে কে? সাংবাদিক। আমাদের তো এখন ইনভেস্টিগেট করার সময় নাই, গলায় আমাদের কাটা বেরিয়ে গেছে ভোট নামক যন্ত্রটা, এটা করার জন্য আমরা এখন ব্যাপকভাবে ব্যস্ত। এই যে একটা পাতানো নির্বাচন করছে জামাত, এনসিপি সরকার, আর দোষ চাপাচ্ছে, তারা ইন্টেনশনালি যাচ্ছে গুলশান অফিসে এবং তাদের লোকজনকে দিয়ে আবার তারা বলাচ্ছে এই জিনিসগুলি, শুধুমাত্র আমাদেরকে একটা বিভীষিকার ভিতরে এবং বিতর্কের ভিতরে ফেলার জন্য। হাসান তারিক চৌধুরীর যে চিত্র, আপনি কি দেখেন আসলে নির্বাচনকে সামনে রেখে? একদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি, একদিকে পাতানো নির্বাচন, নানা রকমের অভিযোগ, এবং এই অভিযোগ নানা দিক থেকে আছে। আবার জামাতও বলছে যে লেভেল প্লেইং ফিল্ড নেই, এনসিপি নেতারা বলছে যে কোনো সব বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, সবাই বিএনপি হয়ে যাচ্ছে। সো আসলে আবার আপনি আরেকটা মৌলিক জায়গা তুলেছেন যে গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন, গণভোট উপেক্ষিত, অবহেলিত। দেখুন, সামনের দিনগুলো বা কয়েকটা সপ্তাহ, মাত্র এক মাস সামনে, খুব বেশি সময় আমাদের হাতে নাই। আপনি খুবই মৌলিক জায়গায় প্রস্তুতি করেছেন। দেখেন জিল্লু ভাই, যে আপনি ইলেকশনের লেভেল প্লেইং ফিল্ডের কথা বলছেন, আমি তো আজকের নিউজ মিডিয়াতে জামাতের নায়েবে আমিরের যেই স্টেটমেন্ট দেখলাম, তিনি বললেন যে পাতানো নির্বাচন হলে দেশ ধ্বংস হয়ে যাবে, এবং অতীতে সরকার পালিয়ে গেছে, এরপরে যে কতজনকে পালাতে হবে তার কোনো ঠিক উনি নেই। শুধু পালাবেন না, বাংলাদেশের মাটি উড়ার পারবে। তার মানে পাতানো নির্বাচনের একটা আইডিয়া জেনারেট করা হচ্ছে বা জেনারেট হয়েই আছে। বাংলাদেশে নির্বাচন করার জন্য একটা বিশ্বাসযোগ্য নির্বাচন, মাইনাস আওয়ামী লীগের সাপোর্টার্স, তাদেরকে এক্সক্লুড করে বাকি সবাইকে নিয়ে তো নির্বাচনটা হবে।
তাদের নিয়েও যে একটা বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য যে ধরনের প্রিপারেশন, আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সমর্থকদের যে মাইনাস করে বলছেন যে তাদের নিয়ে হবে, সেটা কি আইনসম্মত? বা সেই প্রশ্ন তো অনেক অনেক দীর্ঘ আলোচনার ব্যাপার, যে তাদেরকে মাইনাসটা কিভাবে তারা মানে প্র্যাকটিক্যালি তারা কিভাবে মাইনাস হয়ে যাচ্ছে, বা তাদের অ্যাক্টিভিটি ব্যান করা বা এবং অ্যাক্টিভিটি ব্যান করার মধ্য দিয়ে তাদেরকে নির্বাচনে প্রার্থিতা করতে না দেওয়া কতটা আইনসঙ্গত, কতটা বেআইনি, ইটস এ পলিটিক্যাল কোশ্চেন রাদার দ্যান এ লিগাল কোশ্চেন। এবং এটা পলিটিক্যাল কোশ্চেনের জায়গাতে এটা আমি লিগালটাই করলাম, পলিটিক্যাল কোশ্চেনে গেলামই না। তো লিগাল জায়গা থেকে বাংলাদেশের কনস্টিটিউশন তো অ্যালাউ করে যে সকল রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এবং যারা, এবং জুলাই স্পিরিটও সেটা বলা ছিল যে পার্টিকুলারলি যারা গণহত্যা এবং মানুষ হত্যা ইত্যাদি কাজে ফ্যাসিবাদের কাছে সরাসরি যারা জড়িত ছিল তারা বাদে এভরিবডি ইজ ফ্রি। এবং আমরা কোর্টে যখন জামিন মুভ করি, আমার লার্নেড কলিগ এখানে আছেন, আমরা তখন কি বলি, মাই লর্ড পদ পদবি নাই, উনি এফআইআর নাম নাই, সন্দিগ্ধ আসামি ইত্যাদি আমরা বলি। তো এইরকম মানুষ তো প্রচুর আছে আওয়ামী লীগে। তো সেই লোকগুলার তো লিগালি কনস্টিটিউশনাল নির্বাচন করতে বাধা কোনো ছিল না, কিন্তু যেহেতু স্পিরিটটা জনমনের সেই ইমোশন অ্যান্ড অ্যাম্বিশন যাই বলি না কেন একটা জায়গায় গিয়েছে, তাদেরকে সিস্টেমেটিক্যালি এক্সক্লুড করা হয়েছে। কিন্তু আমি যদি তর্কের খাতিরেও বলি যে একটা মিনিমাম বিশ্বাসযোগ্য নির্বাচন করার জন্য যে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকার কথা সেটি নাই। আমাদের দেশের যে নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশন যাদেরকে রিটার্নিং অফিসার নিয়োগ করেছে জেলায় জেলায়, কোনো ডিসির আচরণ দেখলে মনে হয় যে তারা ফ্যাসিবাদকেও ছাড়িয়ে গিয়েছে। তারা নিজেরাই তাদের জুরিসডিকশনের জায়গা থেকে আউট অ্যান্ড আউট তারা অনেক ভ্যালিড ক্যান্ডিডেট, যারা স্বতন্ত্র, যারা কোনো দলের মার্কা নাই বা দলের কোনো আপনার টিকিট নেয় নাই, অনেক কোয়ালিফাইড ক্যান্ডিডেট, তাদেরকে তুচ্ছ অজুহাতে উইদাউট ইনকোয়ারি তাদেরকে তারা রিজেক্ট করেছে এবং তাদেরকে রেফার করেছে ইলেকশন কমিশনে। ইলেকশন কমিশনে আপিলে যখন রেফার করা হলো, ইলেকশন কমিশনের কর্তা ব্যক্তিরা অনেকেই উষ্মা প্রকাশ করছে যে এটা তো ওখানেই সলভ হতে পারতো, আমাদেরকে তো ওভারবার্ডেন করে দিচ্ছে। তার মানেটা কি? তার মানে হলো বাজারে এই গসিপও আছে, আমি জানি না এই গসিপটা কেন তৈরি হলো। রিটার্নিং অফিসারদের কাছে বিশেষ ওহী নাজিল হয়েছে এবং সেই ওহী অনুযায়ী তারা ক্রিয়া করছে, এবং সেই ওহীটা যদি নাজিল হয় তাহলে কি লেভেল প্লেইং ফিল্ড থাকে? ওহীটা কোত্থেকে আসলো? সেটা বাজারে পাওয়া যাচ্ছে? হ্যাঁ, আসছে, জামাতি আর এনসিপি থেকে আসছে। সুতরাং এই যে তাদের যে আচরণ, এবং এক সপ্তাহের মধ্যে ডিসিদের আচরণ পাল্টে যাচ্ছে, এবং তাদের সাথে জনগণের সাথে যখন তারা কথা বলে তাদের আচরণ দেখলে মনে হয় জনগণ হলো তাদের চাকর, তারা হলো জনগণের প্রভু, ভোটাররা হলো তাদের প্রভু। এই যে ফ্যাসিবাদী মানসিকতা আমলাদের যেটা আমরা দেখতে পাচ্ছি, এটা তারা ভোটারদের প্রভু। হ্যাঁ, এই আমলারা, এই রিটার্নিং অফিসাররা, এই ডিসিরা, এই এসপিরা, তারা হলো ভোটারদের প্রভু বা জনগণের প্রভু। তো এই জায়গায় ইলেকশনের অনেকেই তো উৎসাহ হারিয়ে ফেলছেন যে তারা ভোট সেন্টারে যাবেন কিনা বা সিকিউর থাকবেন কিনা, পোলিং সেন্টারে যে কেরানীগঞ্জের মতো ঘটনা ঘটবে না এই আশঙ্কা অনেকের মধ্যে আছে। অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের এখানে বিভিন্ন রকম ফান্ডিং ফ্লো, মানি ফ্লো কিন্তু চলে আসছে, এবং এই মানি করাপ্টস বলে একটি কথা আছে। তো মানি আমাদের সিস্টেমকে করাপ্ট করে দিচ্ছে, এবং যে কারণে দেখা যাচ্ছে যে নমিনেশন পেপার যাচাই বাছাইকালেও মানির ক্রিয়া প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো ফলে জামাত যেটা বলছে যে পাতানো নির্বাচন, কারণ তারা আশঙ্কা করছে যে আপনি বিএনপি তার মতো করে একটা গেম প্ল্যান সাজিয়ে ফেলেছে, এবং তারেক রহমান যে স্ট্যাটাস এনজয় করছেন, একটা প্রাইম মিনিস্টার ইলেক্ট, এই টাইপের একটা স্ট্যাটাস অনেকে বলেন যে তিনি সেটা এনজয় করছেন। জামাত এটাতে খুব ঈর্ষান্বিত, এবং তারা মনে করছেন যে সবই বোধহয় হাতছাড়া হয়ে গেল। এই জন্য তারা ইতিহাসে নাম লেখানোর জন্য অনেক ধরনের কথাবার্তা তারা বলছে, কিন্তু এই কথাবার্তাগুলো তো যখন তারা এভিডেন্সিয়ালি বলে, এইসব কথাবার্তা দিয়ে বা যে চিত্র আপনারা দুজন চিত্রায়িত করছেন, তাতে কি নির্বাচন নিয়ে কোনো শঙ্কা আছে? বাংলাদেশের নির্বাচন নিয়ে শঙ্কা প্রত্যেক দিন আছে, প্রতি ঘন্টায় আছে, এবং এটা যারা বলবে না তারা, আমি বলবো, বাংলাদেশে বসবাস করে না। কারণ বাংলাদেশ এমন একটা অসম্ভবের দেশ, অসম্ভব সম্ভাবনা যেমন আছে,
অসম্ভব ঝুঁকিও এখানে আছে। কারণ আমাদের এই দেশটাকে ঘিরে জিওপলিটিক্যাল কারণে আমাদের দেশটাকে ঘিরে অনেক ধরনের ইন্টারেস্ট এখানে কাজ করে। আপনি দেখবেন যে পৃথিবীর আর কোনো দেশ পাবেন না যে ডিপ্লোম্যাটরা ইন্টারনাল অ্যাফেয়ার্স নিয়ে এত বেশি এঙ্গেজ। আজকেও ইউরোপিয়ান ইউনিয়নের আমি দেখলাম যে ইউরোপিয়ান ইউনিয়নের ডেলিগেশন আমাদের সুপ্রিম কোর্টের বারের নেতৃবৃন্দের সঙ্গে গিয়ে মিটিং করেছে। আপনি ইন্ডিয়াতে পাবেন না বা আপনি ফিলিপাইনে পাবেন বা অনেক দেশেই পাবেন না যে ইউরোপিয়ান ইউনিয়ন গিয়ে খালি পলিটিক্যাল পার্টির সঙ্গে ইলেকশন কেমন হবে ভাই ইত্যাদি তারা ইন্টারফেয়ার করে, তারা তাদের ইন্টারনাল অ্যাফেয়ার। কিন্তু আমাদের দেশে এটা কেন হয়? হয় এই কারণে যে আমাদের দেশটা জিওপলিটিক্যালি ভেরি সেন্সিটিভ অ্যান্ড ভেরি ইম্পর্টেন্ট। আমি যে জায়গাটা বলতে চাই যে এই যে ইলেকশনের আমরা কথাবার্তা বলছি, এই ইলেকশনটা প্রাইমা ফেসি বোঝা যাচ্ছে যে এটা আসলে ক্রেডিবল ইলেকশনের দিকে যাচ্ছে না, এটা বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে যাচ্ছে না। এটা জামাত বুঝতে পেরেছে বলেই আগে থেকেই নিজেদের ক্রেডিবিলিটি এনশিওর করার জন্য সে পাতানো নির্বাচনের তত্ত্বটা দিচ্ছে। এবং এই পাতানো নির্বাচন হওয়ার পেছনে তারও যে হাত আছে এই কথাটা সে বেমালুম চেপে যাচ্ছে, যেটা আপা অলরেডি বলে ফেলেছেন। এখন এই জায়গায় আপাকেও আমি একটু সমালোচনা করব যে আপনি দেখেন এই জামাতের লোক যাদেরকে আপনি ডিসি বলছেন, এসপি বলছেন, তাদের নিয়োগ কখন হয়েছে? তারা হঠাৎ করে আসমান থেকে নাজিল হয়ে তো তারা আপনার ডিসি এসপি হয় নাই। আর 16 বছরেই তারা কিন্তু ডিসি এসপি হয়ে যায় নাই। ডিসি হওয়ার জন্য বা সচিব হওয়ার জন্য তাদের একটা লম্বা সময় চাকরি করতে হয়েছে। সে চাকরি করার সময়ে গোয়েন্দা সংস্থা বা আমাদের স্টেট তারা কি জানতো না যে ছাত্র জীবনে তিনি কোন ছাত্র সংগঠন করতেন? কোনো ছাত্র সংগঠন বিলং করাটা ইজ নট এ ক্রাইম। একজন বামপন্থী ছাত্র সংগঠন করতে পারে, একজন ছাত্রদল করতে পারে, একজন শিবির করতে পারে, এটা তার ডেমোক্রেটিক রাইট। কিন্তু যখন তিনি ওই চেয়ারে বসছেন, ওই চেয়ারে বসে তিনি ওই দলের পারপাস সার্ভ করছেন কিনা, এটাই হলো ইনকোয়ারি করার বিষয়। এখন প্রশ্নটা হলো ইনকোয়ারি যিনি করবেন তিনিই যদি বটিকা গিলে বসে থাকেন তাহলে ইনকোয়ারির খবর মানুষ জানবে কিভাবে? যে কারণে যখন ডেইলি স্টারে হামলা হয়, যখন ছায়ানটে হামলা হয়, যখন প্রথম আলোতে হামলা হয়, উদীচিতে হামলা হয়, তখন কিন্তু আমরা গভর্নমেন্টের কাছ থেকে এক ধরনের মারফতি সুর, আমি বলবো যে একদম আধ্যাত্মিক সুর শুনতে পাই। এই আধ্যাত্মিক সুরের মধ্যে আমাদের র্যাডিক্যাল ইসলামিস্টদের প্রতি এক ধরনের প্রচ্ছন্ন ওপেন সমর্থন, আপনি প্রচ্ছন্ন বলবেন, এক ধরনের প্রচ্ছন্ন সমর্থন আমরা এখানে দেখতে পাই। আপনি খুব জোরে সোরে এখন ওপেন বলছেন, কিন্তু এই জোরটা আমরা আশা করবো যেন সবসময় থাকে। এবং আমরা এই জন্য আপনাকে দেখি যে আমাদের লার্নেড এই কলিগ তিনি সবসময় সোচ্চার থাকেন এবং নিজের দলও আপনি সোচ্চার থাকবেন, এটা আমরা আশা রাখি। দেখেন আজকে উদীচী আর ছায়ানট নিয়ে যদি কথা বলতে হয় তাহলে ও আমার দেশের মাটি তোমার পরে ঠেকাই মাথা, এইটার ভিতরে স্বৈরাচারের কি গন্ধ আপনি পেলেন? তারপর কারার এই লৌহ কপাট ভেঙে ফেল কর্ণে লোপাট, এখানে আপনি শেখ হাসিনার দোসরের কোন ইঙ্গিত পেলেন? ওরা আমার মুখের ভাষা কায়রা নিতে চায়, এইখানে আপনি কি পেলেন? এখানে কি আপনি পেলেন শেখ হাসিনার 14 গোষ্ঠীর কোনো ইতিহাস এখানে নাই। তীর হারায় এই ঢেউয়ের সাগর পাড়ি দিল কে? যদি পাড়ি দিব রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তুই একলা চল দে। এখন তাদের গোদের উপর বিস্ফোরক কেন? আজকে যে গানগুলির চর্চা এখানে হয়, আমি নিজে গণসঙ্গীত করে মাঠে মাঠে হারমোনিয়াম গলায় নিয়ে শিলন নামক এক সংগঠন, আমি এরশাদ বিরোধী আন্দোলনে 9 বছর আমরা সব জায়গায় সাংস্কৃতিক সংগঠন করে বেড়াইছি, করে বেরিয়ে মানুষকে প্রলুব্ধ করেছি। সবসময় বক্তৃতা শুনতেই যে মানুষ পছন্দ করে তা না, আমরা নাটক করেছি, গান গেয়েছি, গীতিনাট্য করেছি, করে কিন্তু মানুষকে উদ্বুদ্ধ করে এরশাদের বিরুদ্ধে সচেতন করতে 9 বছর কিন্তু সময় লেগেছে। আজকে বাংলাদেশের কালচার সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল সঙ্গীত, গজল সবই বাংলাদেশের কালচার। আজকে এই কালচার বাদ দিয়ে কোন কালচার তারা চাচ্ছে? আজকে মুক্তিযুদ্ধের যে দেশাত্মবোধক গানগুলো, এগুলো কি শেখ হাসিনার দোসরের কোনো প্রতিচ্ছবি কি বহন করে? না, এটা বাংলাদেশের কালচারকে বিনষ্ট করতে চাচ্ছে। এবং এখানে জামাত ইসলাম পাতানো করা সারা ওদের। আওয়ামী লীগের সবাই তারা সেট আপ করে নিয়েছে, এই 1.5 বছরে তারা সেট আপ সুন্দর করে করছে। আপনাকে একটা জিনিস দেখেন খেয়াল করে, ইউনূস সাহেব বলছেন যে আমার নিয়ন্ত্রণ কর্তা ছাত্ররা, ছাত্র নিয়োগ করেছে তাদেরকে ছাত্ররা। অদূর ভবিষ্যতে যুবকদের ভিতর থেকে রাজনৈতিক সংগঠন আসবে। ঠিক উনি ইমাম সাহেবের মতো উনি কিন্তু ভবিষ্যৎবাণী করে তার গর্ভে তার জন্মের থেকে প্রসূত একটা ছাত্র সংগঠন জন্মলাভ করছে, যাদের সাথে এই কথা ও কথা দেনা একটু আলাপাতা করে শেষকালে জামাতের সাথে গাঁটছড়া বেঁধেছে।
এবং 38 জনের ভিতরে আপনি সাংবাদিক ইনভেস্টিগেট করে দেখেন 28 জনই ইসলামী ছাত্র শিবিরের সাথে কোনো না কোনোভাবে, স্ত্রী হোক, নিজে হোক, পরিবার হোক, কোনো না কোনোভাবে কিন্তু তারা জড়িত, যারা নমিনেশন এনসিপি থেকে দিয়েছে। এবং যারা জামাত শিবিরকে পছন্দ করে না তারা বেরোয় গেছে, বেরোয় যাচ্ছে, বেরোয় যাবে। তাহলে কি হলো? এনসিপির পতন হলো। এখন এইখানে পতনটা করলো কে? গিলে খেলোটাকে জামাত ইসলাম। জামাত ইসলামের কৌশল ওই শেখ হাসিনার মতো এ টিম, বি টিম, সি টিম, কোনটাতে ধারাবাহিকভাবে তাদের সাজানো থাকে। আজকে যত মঞ্চ বলেন, প্রত্যেকটা জায়গায় তাদেরই নেতৃত্ব এবং অন্তরালে তারাই কিন্তু আছে। আপনি নিয়োগের কথা বলছেন ভাই, সোশ্যাল ইসলামিক ব্যাংকের কর্মকর্তা, সেখানে সে বিসিএস দিল, হচ্ছে আপনার বিসিএস দিয়ে আসলো, আত্মীকরণ করা হলো, 600 মার্কের পরীক্ষা দিল। আর যারা হচ্ছে অ্যাডমিন ক্যাডার তাদের 1100 মার্কের পরীক্ষা দিয়ে আসতে হয়। আত্মীকরণ করে তাকে চাঁপাইনবাবগঞ্জে রাত 3টার সময় ওই হাসিনার প্রধানমন্ত্রীর দপ্তরের কর্মকর্তাকে চাঁপাইনবাবগঞ্জে দিছে নিয়োগ। নয়া দিগন্তের মতো পত্রিকায় যখন ফলাও করে প্রকাশ করে রাত 3টার সময় চার্জ হ্যান্ডওভার হয়, ওখানে কি হয়েছিল? এমন কি ঘটনা ঘটছিল যে আরেকটা শিবিরকে পাঠানো হলো, এবং জুলাই আগস্টের পরে যে ডিসি দেওয়া হয়েছে সেটাও শিবির, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সোশ্যোলজি ডিপার্টমেন্টের। এখন এরা 80টা সিটকে মোটামুটিভাবে পাকাপুক্ত করে ভোটার টোটার থেকে, প্রশাসন থেকে গোছায় গাছায় নিছে। এরা ভোটটা বানচাল করে আরও কিছু সিট নিয়ে 80টা সিটই যে তারা পাচ্ছে তা না, কিন্তু গোছাইছে তারা মোটামুটিভাবে। আর বাদ বাকি আর একটু সময় পেলে আর একটু গোছাবে। আরে ভাই, আমরা তো জনগণ ভোট দিলে ক্ষমতায় আসবো, আর এরা তো ক্ষমতায় বসে আছে। এদের ভোটের কামটা কি? এরা তো ক্ষমতায় আছে। আপনি আদিলুর রহমান শুভ্র থেকে, আসিফ নজরুল থেকে শুরু করে, মাহমুদুর রহমান সাহেব থেকে শুরু করে, আপনার হচ্ছে জামাত ইসলামের যে গেটআপ, বক্তব্য, কথাবার্তা, আপনি কি কোনো পার্থক্য খুঁজে পান? ইউনূস সাহেব অনেক কম কথা বলেন, সেটা ঠিক আছে, কিন্তু আমরাও হিউম্যান সাইকোলজি পড়ে আসছি। আমরা ওনার অন্তরটা কি বলে, ওই দুটো কথার ভিতরে আর্ধেক ঠিক কথার ছাপ কোথায় সেটা বোঝা যাবে। দেখেন, জামাতের আমির তাদের জনসভা অসুস্থ হয়ে গেলেন, তো সামরিক বাহিনীর প্রধান তো গেছেন। এটা নিয়ে তো আমরা বলি নাই যে নির্বাচন প্রভাবিত হবে। প্রত্যেকটা রাজনৈতিক সংগঠনের লোকরা গেছে, আমরা কি বলছি যে নির্বাচিত প্রভাবিত হবে? এবং জামাত ইসলামের আমিরকে যেভাবে সম্ভাষণ করা হলো এই সরকার পতনের সাথে সাথে, জামাতে আমির, নায়েবে আমির বলে যেভাবে করলেন, বডি ল্যাঙ্গুয়েজ, গলার টোনে তো মনে হলো যে উনি ওই যে বলে না বাদশাহ শীতেছে বলে একটা বা শব্দ, আমি তো ওই সুরের প্রতিচ্ছবি, ওই সুরের প্রতিচ্ছবিটা আমি তো আমার সাংস্কৃতিক বনের ভিতরে উদয় হয়েছে ভাই। এটা আপনি আমাকে বিশ্বাস করতে দেন আর না দেন, বিশ্বাস করতেও পারেন নাও পারেন। আমি স্পষ্ট করে বলি, জনগণ, বিএনপি নিরপেক্ষ নির্বাচন ছাড়া কোনোদিনই বিএনপি ক্ষমতায় আসেনি। বিএনপির একটাই দাবি, নিরপেক্ষ নির্বাচন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসলে একমাত্র আসা সম্ভব, অন্য কোনো পথে আমাদের আসা সম্ভব না। কিন্তু আপনি মনে করেন যে নিরপেক্ষ নির্বাচন হবে না? হবে না, না। কিন্তু আপনার দল তো মনে করে, মনে হচ্ছে। হ্যাঁ, আমার দল উভয় সংকটে পড়ে গেছে। নির্বাচন ছাড়াও দেশের সমস্যার সমাধান করা ডিফিকাল্ট। আর অন্তর্বর্তীকালীন সরকার যত দীর্ঘমেয়াদী হবে, তত উচ্চভিলাষী হবে, তত কোনো না কোনো দলের পারপাস সার্ভ করে, জামাত এবং এনসিপির পারপাস সার্ভ করে দেশটাকে আরও অতল গহ্বরের তলায় নিয়ে যাবে। তখন আপনার আবার সেই রক্তক্ষরণ, আবার আন্দোলন, আবার এই সমস্ত কিছু। এমনি সামাজিক অবক্ষয় হয়ে গেছে। আর রাকসু ডাকসু ইকসু, এইটা হচ্ছে জামাতের লস প্রজেক্ট। যে বডি ল্যাঙ্গুয়েজ, যে মুখের ভাষা, যে তাদের গেটআপ, যে তাদের কথাবার্তা, ভূমিকম্পের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে গোটা বাংলাদেশে তারা নির্বাচনী ক্যাম্পেইন করে আসছে। তাহলে শিক্ষা উপদেষ্টা বলেন আর ভিসি বলেন, এই সমস্ত বিশ্ববিদ্যালয়ের তাদের কথা মতোই কিন্তু দিচ্ছে। তাহলে এখানে কি হলো? প্রভাবিত করা হলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কোন শিক্ষক থাকবে, থাকবে না, একটা প্রক্রিয়ার ভিত্তিতে শিক্ষক নিয়োগ হয়, প্রক্রিয়ার ভিত্তিতে শিক্ষক বাদ যাবে। কিন্তু একটা ছাত্র দলের প্রতিনিধিত্ব করার জন্য শিক্ষকের প্রতিনিধিত্ব করার ম্যান্ডেট তো ওকে দেয় নাই। শিক্ষকের প্রতিনিধিত্ব ম্যান্ডেট শিক্ষক সমিতি আছে, সিন্ডিকেট আছে, সিনেট আছে, তারা করবে, নট ছাত্র প্রতিনিধি। আমি পাপিয়া ভিপি হিসেবে করতে পারি না, এটা আমার দায় না। আমি ছাত্রদের প্রতিনিধিত্ব করি। তাহলে রিজাইন লেটার যে ছেলে লিখে পাঠায়, এখন পর্যন্ত তার যা বডি ল্যাঙ্গুয়েজ, আস্ফালন এবং যেভাবে কথাবার্তা, আমি কি বিবর্তনটা হলো আর কি পরিবর্তন হলো, আর কি নতুন বাংলাদেশের বন্দোবস্তের কি আমি একটা পেলাম,
আমি তো সেই মনে হচ্ছে যে আজ থেকে 100 বছর পিছায় গেলাম আমি, যে অসভ্য কথাবার্তা, যে নৃত্য, জি। যে বডি ল্যাঙ্গুয়েজ Advocate দেখে আমি তো হতভাগ। হাসান তারিক চৌধুরী। দেখেন, আমি একটু সারপ্রাইজই হচ্ছি আপা। আমি জামাতের ঘোরতর সমালোচক, তারপরে আমি বলবো যে জামাত, আওয়ামী লীগ এবং বিএনপি উভয় দলের কাছেই একটা লোভনীয় ফল। সকলেই এই ফলটা ভক্ষণ করার চেষ্টা করেছে বা ফলকে এনজয় করার চেষ্টা করেছে, এবং যখনই সেটা তাদের হাতছাড়া হয়েছে তখনই তারা এই ফলটাকে বিষাক্ত ফল বলে গালি দিয়েছে। এটাও পলিটিক্যালি এক ধরনের একটা বড় ধরনের ডিজাস্টার আমি মনে করি। আমাদের দেশে যারা নীতিবাদী রাজনীতি করে বা যারা একটা সিনসিয়ার পলিটিক্স করতে চায় তাদের জন্য এটা একটা বড় ডিজাস্টার, এবং গোটা নেশনের জন্য, জাতির জন্য এটা একটা বড় ডিজাস্টার। এবং এই ধরনের একটি দল কীরকম হতে পারে এটা আমরা মিশরে, আমরা যদি মুসলিম ব্রাদারহুড যেটি পাওয়ারে ছিল এবং যে মুরসির যে গভর্নমেন্ট, সেটা এই সভ্যতার পীঠস্থান মিশরকে কোন ভয়ানক জায়গায় নিয়ে গিয়েছিল, সেটা আজকে এই ফাত্তা আল সিসির গভর্নমেন্টে সেটাকে রিকভার করার চেষ্টা যখন করছে তখন আমরা বুঝতে পারি। দেখেন, আমাদের দেশে এই জুলাই আপরাইজিংয়ের পরে আপা বলছেন যে এখানে সব জায়গায় ইন্টারিম সব জামাতের লোক বসিয়েছে, তাহলে তর্কের খাতিরে আমাকে বলতো ইন্টারিমটা কি তাহলে জামাতের ইন্টারিম? এতগুলো দল মিলে যাকে ম্যান্ডেট দিল, আজকে দিন শেষে আমরা বলছি যে ইন্টারিম হলো জামাতের, কারণ সব জায়গায় সে নাকি জামাত শিবির বসিয়ে দিয়েছে। কারণ ইন্টারিম না চাইলে তো আর জামাতের ডিসি, জামাতের এসপি, জামাতের ঢাকা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর হতে পারতো না। এবং ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর ট্র্যাডিশনালি ঢাকা ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড থেকেই হয়, এটা একটা রেওয়াজ, কনভেনশন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ওইখান থেকে হওয়াটাই বাঞ্ছনীয়, কিন্তু তার ব্যত্যয় ঘটিয়ে চট্টগ্রাম থেকে উড়ে এনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হলেন। ইন্টারিমের থেকে এখানে প্রভাব ছিল না। তো যে ইন্টারিমকে আজকে প্রকারান্তরে আপা অভিযুক্ত করছেন, তাদের দল ওয়ান অফ দ্য বিগ স্টেক হোল্ডার অফ দ্যাট ম্যান্ডেট। তাহলে এই ম্যান্ডেটটা যখন আপনারা দিলেন, আপনাদের দূরদর্শিতার লেভেল কোন জায়গায় ছিল এই প্রশ্ন আমি করতে পারি। এবং একই রকমভাবে আমি যে কথাটা যুক্ত করব সেটা হলো, আমি যেটা শুরুতেই বলেছিলাম যে মতান্তরিত হওয়া তারুণ্যের। আপনি দেখেন ডেইলি স্টার, প্রথম আলো, আমি নাম ধরে বলছি না, এই যে হাউস হিসাবে বলছি বা তৃতীয় মাত্রা একটা অনুষ্ঠান হিসেবে বলছি, যে এ জাতীয় অনুষ্ঠান, এ জাতীয় পত্রপত্রিকাগুলো কি করে থাকে, তাদের কি থাকে? তাদের থাকে এক ধরনের সামাজিক কমিটমেন্ট, তাদের থাকে তারা মুক্ত চিন্তাকে প্রমোট করে, তারা যুক্তিবাদিতাকে প্রমোট করে, তারা মানবাধিকারকে প্রমোট করে, এবং তারা বহু মতের চর্চাকে প্রমোট করে। এই যে কনসেপ্টগুলো, এই যে ধারণা বা প্রত্যয়গুলো, এগুলো কাদের জন্য ক্ষতিকর? ক্ষতিকর হলো যারা উগ্রবাদী, যারা জিহাদি, তাদের জন্য হলো ক্ষতিকর। এবং এই শক্তি ভালো করেই জানে যে কোথায় হিটটা করতে হবে। আপা যেটা বললেন যে নারী নেতৃত্বের জায়গাটা হলো পোষ্য কোটা ইত্যাদি, আমি কিন্তু পোষ্য কোটার জায়গা থেকে কথাটা বলি নাই। আমি বলেছি সংখ্যানুপাতিকভাবে আপনি যদি ন্যায্যতা বিচার করেন, আমরা কোর্টে তো ন্যায্যতার কথাই বলি, যদি ন্যায্যতা দেখেন তাহলে জনসংখ্যার অর্ধেকেরও বেশি যেখানে নারী, সেই অনুপাতে একটি দলের এমপি প্রার্থী কতজন নারী হওয়া উচিত। যদি আপনি ইনক্লুসিভ করতে চান, মানে মানুষকে রিপ্রেজেন্ট করতে চান, ফলে যখন আপনি এই চিন্তাটা মাথায় রাখবেন, সেখান থেকে আপনি বাছাই করেন কে রাজপথের নেত্রী ছিল আর কে হলো আপনার গায়েবী নেত্রী। তো এই জায়গাটা আমার মনে হয় যে অ্যাড্রেসটা করা উচিত এভাবে। আজকে আমাদের দেশে আরেকটা জায়গায় দেখেন আলোচনাই নাই, করাপশন, দুর্নীতি, এটা তো উড়ে গেছে। এবং এই আলোচনা এখন আর নাই যে ইন্টারিম যারা কিছুদিনের মধ্যে দায় মুক্তি নিয়ে চলে যাবে, এবং দায় মুক্তি কী কী আইন হয়েছে হয়তো আমরা ভবিষ্যতে জানতে পারবো, কী কী অধ্যাদেশ হয়েছে। এই ইন্টারিমের আমলে কে কত টাকার মালিক হয়েছেন, কার কয়টি গাড়ি হয়েছে, কে কত টাকা ট্যাক্স হিসাব দিয়েছেন, এবং তাদের টোটাল যে বেনিফিট, এই বেনিফিটের হিসাব নিয়ে কেউ কিন্তু কোনো কথা বলছেন না। আমরা একটা ইলেকশনের দিকে চলে যাচ্ছি, আমরা মনে করছি যে ইলেকশন একটা মহা ঔষধ, এই ঔষধটা যদি কোনো মতে পার হয়ে যাওয়া যায় তাহলে দেশ একটা বেহেশতে পরিণত হবে। আমরা একটা ফুলিশ হ্যাভেনের দিকে বোধহয় যাত্রা করছি, কিন্তু আমরা পিছনে তাকিয়ে দেখছি না এরকম একটা ফুলিশ হ্যাভেন, একটা বোকার স্বর্গ বা একটা লুটের স্বর্গ শেখ হাসিনাও কিন্তু রচনা করেছিল, এবং এটা কিন্তু তাসের ঘরের মতো উড়ে চলে গেছে সময় লাগলেও। ফলে আমি একটা জায়গায় খুবই আশাবাদী যে আমাদের এই তরুণদের আরেকটা বৈশিষ্ট্য আছে, তারা কুইক, কিন্তু তারা মতান্তরিত হয়। যেমন এবার তারা মতান্তরিত হয়েছে, 16 বছরের বোরিং পলিটিক্স তাদেরকে, ইয়াং ছেলেপেলেদেরকে করেছে,
বিরক্ত করেছে, তারা মতান্তরিত হয়েছে, তারা একটা জোশ খুঁজতে চেয়েছে, যে কারণে অনেক ভালগার অনেক কিছু তাদের চিন্তার মধ্যে ঢুকে গেছে। কিন্তু এই তরুণরাই দেখবেন হঠাৎ করে তারা যখন ওই ভণ্ডামিটার চেহারাটা দেখতে পারবে, যারা বিভ্রান্ত তারা কামব্যাক করবে, এবং সেই কামব্যাকটা হবে খুবই দীর্ঘস্থায়ী, কারণ ওইটা হবে লজিকের ভিত্তিতে, ওইটা হবে সায়েন্স অ্যান্ড টেকনোলজির ভিত্তিতে। আমাদের পাশেই চায়নার টেকনোলজির ইনফ্লুয়েন্স যদি আমাদের মধ্যে জি। প্রপারলি থাকে শেষ করে আনতে হবে। তাহলে কিন্তু আমাদের তরুণরা ভবিষ্যতে পথ দেখাবে। অ্যাডভোকেট আমি সৈয়দ একটু আসিফ স্পষ্ট করে বাপিয়া। বলি ভাই, সারা বাংলাদেশে জামাতের সাথে বিএনপির নির্বাচনী জোট হলেও চাঁপাইনবাবগঞ্জে কখনো কোনোদিনও নির্বাচনী জোট হয়নি। অতএব এই ক্ষেত্রে আমি ওই লোভনীয় ফল খাওয়ার জন্য উদ্গ্রীব ছিলাম না। আপনি চাপাইকে বিচ্ছিন্ন করেন না, আমি না, টোটালিটিতে আমি- বলছি, আমি তৃতীয় আমার মাত্রা কথাটা ফর বলছি। বাংলাদেশ। আমার পার্সোনাল ব্যাপারটা আমি বলছি, আর জামাত ইসলাম কোনো লোভনীয় ফল না। এটা লোভনীয় ফল আজকেও না, আগামীতেও না, অতীতেও কখনো ছিল না। এটা পচা মাল হিসেবেই থাকবে। কিন্তু আমার নির্বাচনী জোটে যখন আমি দেখি যে 1200 ভোটে আমি ফেল করি আর জামাতের ওই জায়গায় 300 ভোট থাকে পরিসংখ্যান হিসেবে, তখন আমি তার সাথে নির্বাচনী অ্যালায়েন্সটা করেছি, এটা ওপেনই করেছি। কিন্তু সে পচা ফলকে টাটকা ফল বানানোর জন্য করিনি, আবার তারা যে মুক্তিযুদ্ধের বিপক্ষ ছিল তাকে সপক্ষে বানানোর জন্য কিন্তু করিনি। আমাদের মতামত খুব স্পষ্ট এবং ক্লিয়ার। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আমি 85 সাল থেকে আর এই 25 সাল পর্যন্ত আমি শিবিরের সাথে যুদ্ধ করার একজন প্রকাশ্য মাঠের যোদ্ধা। অর্থাৎ আমার মনের ভিতরে আমি চোখে যেগুলো দেখেছি, রক কাটা হাত কাটা, নতুন তপন বিশ্বজিৎকে হত্যা করে মুখ পুড়িয়ে দিয়েছে, লাশ যাতে শনাক্ত করা না যায়, জামিল আক্তার, সে হচ্ছে একটা মেধাবী ছাত্র রাজশাহী মেডিকেলের, তাকে যেভাবে মারছে, আমার মহিলা এমপি ছেলে রিমুকে জবাই করেছে, করে ওই বিনোদপুরের চড়ে যে ভুড়িভোজ করছে আতবের চাল আর গরু কেটে, যে একটা খব্বিসকে খতম করে আসলাম। তো আমার চোখে আমি কৈশোরকাল থেকে যখন এই জিনিসগুলো দেখে আসছি, তা আমি মৃত্যুর আগ পর্যন্ত এই চোখকে তো আমি অস্বীকার করতে পারি না। আমার বিবেকের যে রক্তক্ষরণ আমি দেখে আসছি, এইটাকে তো আমি এখন ওই সুস্বাদু ফলকে নিজের প্রয়োজনে আমি সুস্বাদু বলে অতীতের, কিন্তু আপনাদের দলের শীর্ষ পর্যায় থেকে বলা হয়েছে যে একই বৃন্তে দুটি ফুল, একই বৃন্তে দুটি ফুল। শেষ করতে হবে, সময় নেই। তারপরে আপনি দেখেন যে তারা কি বলে, দিল্লি না ঢাকা, ঢাকা না দিল্লি। অথচ দেখেন তারা ভারত সফর করে এসে মুখে কলু পাঠলো। রয়টার্স যখন প্রকাশ করলো তখন কি বললো, জিএম কাদেরের মতো বলেছে যে ভারত নিষেধ করেছে প্রকাশ করতে। তাহলে আপনি ব্যাপারটা বুঝেন, আজকে সরষার ভিতর তো ভূত। আপনি কিসের আপনার স্বৈরাচারের হচ্ছে দোসর আর হাসিনার দোসর আর ভারত পালানো আর অমুক জায়গার পালানোর কথা আপনি বলছেন রে ভাই? এই বাংলাদেশের মাটি ছাড়বো কেন? 71-এর মুক্তিযুদ্ধের রণাঙ্গনের যোদ্ধা রাষ্ট্রপতি জিয়া 11 বেগম খালেদা জিয়াকে বিদেশ পাঠাতে পারেনি। এই মাটিতে সাহিত্য আছে, আমাদের জন্ম মৃত্যু বাংলাদেশে হবে, যেতে হয় অন্য কেউ যাবে, বিএনপি যাবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আর তারেক রহমান সাহেবকে জোরপূর্বক নির্বাসনে যেতে বাধ্য করছিল তৎকালীন সরকার। এটা তো সর্বজন বিদিত, সবাই জানে সেটা। সেই সরকারের তো গল্প সেই তো শেষ। ষড়যন্ত্রের গল্প শেষ করতে হবে। আবার ওনারা আসলেন। তো যাই হোক, এখন আমার কথা যে বাংলাদেশকে তালেবানের রাষ্ট্র হতে দেওয়া যাবে না। বাংলাদেশকে নিজের মন মতো যেটা খুশি সেটা ভাঙবো, যা খুশি তাই স্লোগান দিব, যেটা খুশি সেটা দিয়ে মানুষের একবারে জীবন যাপন নষ্ট করে ফেলবো, এইরকম করা যাবে না। আর গভর্নমেন্ট ঘুমায় আছে, এই ঘুমন্ত গভর্নমেন্টকে জাগ্রত হতেই হবে, না হলে এই গভর্নমেন্টের পরিণতিও ঠিক একইভাবে হবে। আর তারাই সমস্ত কিছু করছে আর যেটুকু বাকি আছে করতে চায়, এই জন্য তাদের নির্বাচনটা আর একটু দীর্ঘায়িত করতে চায় তারা। দর্শক অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্ব আপনারা দেখতে পারেন। অ্যাডভোকেট হাসান তারিক চৌধুরী এবং অ্যাডভোকেট সৈয়দ আসিফ বাপিয়া, অসংখ্য ধন্যবাদ এই আলোচনা সবার জন্য। দর্শক, আমার দুই অতিথি নির্বাচন নিয়ে নানাভাবে নানা কারণে সংশয় প্রকাশ করছেন এবং ওনারা বলছেন যে প্রতিদিন নয়, প্রতি ঘন্টায় আসলে এই শঙ্কাটা আছে, যে কোনো সময় নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো অঘটন ঘটতে পারে। বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ওনাদের একটা যথেষ্ট উদ্বেগ রয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটকে একসঙ্গে করে যে গোঁজামিলের চেষ্টা, সেটা নিয়ে ওনাদের নানা রকমের প্রশ্ন সংশয় রয়েছে এবং দুজনেই দুভাবে যে বিবদমান দুই প্রতিপক্ষ এখন রাজনীতিতে বা নির্বাচনে,
তাদের বিবেচনা থেকে বা তাদের অবস্থান থেকেও যেভাবে ওনারা দুজন দেখবার চেষ্টা করেছেন, একটা পাতানো নির্বাচনের দিকে বাংলাদেশ যাচ্ছে যদি নির্বাচন হয়, এবং সেই নির্বাচন বাংলাদেশের জন্য, গণতন্ত্রের জন্য, অর্থনীতি সমাজের জন্য কী ধরনের কল্যাণ বয়ে আনবে সেটা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। এবং সব কথার মূল কথা এটাও ওনারা বলেছেন যে বাংলাদেশকে একটা তালিবান রাষ্ট্র হিসেবে ওনারা দেখতে চান না। আমার মনে হয় কথার মধ্যে অনেক উপাদান রয়েছে যেগুলো বিবেচনার দাবি রাখে। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।